সুরেলা আপ মানে ভাবিজান নেই, ওনার কাছে দাও না। সুরেলা চুপচাপ নিজ সিঁড়িতে বসেছিল। নিজ নাম ভেসে আসতে সজাগ হয়। রওশন সুরেলাকে উদ্দেশ্য করে বলল। ভাবিজান আসুন। সুরেলা ইতস্তত ভঙ্গিতে উঠে আসে। মাথায় থাকা ঘোমটা একটু টেনে নাক ডেকে ল্যাপটপের দিকে তাকায়। রূপসার মলিন মুখে হাসি দেখা দিল। উচ্ছ্বাসিত হয়ে বলল। আমাকে দেখে এভাবে ঘুমটা টানাটানি করছো কেন গো? আমি কি মুরব্বী নাকি? সুরেলা খানিকটা ঝুঁকে পড়ে। রওশন কেমন অস্বস্তিতে পড়ল। টুল ছেড়ে ল্যাপটপে সুরেলার হাতে ধরিয়ে দিয়ে বলল। কথা বলো সবাই, আমি এখানে আছি। সুরেলা টুলে বসল। আর চোখে শাশুড়ি চাচি শাশুড়ির দিকে তাকাতে ভুলেনি। দুজনেই কেমন মুখ বানিয়েছে দেখো। সুবা এগিয়ে এসে সুরেলার কোলে বসে। সুরেলা সুবার কাঁধে থুতনি ঠেকিয়ে স্কিনের ভাষা রূপসার উদ্দেশ্যে মুচকিয়ে হেসে বলল। কেমন আছো রূপসা? না খেয়ে খেয়ে কি হাল করেছো নিজের? আমি খেলেই বাকি না খেলেই বাকি, তোমরা কেউ তো আমাকে ভালোবাসো না। রূপসাকে একটা কেউ ভালোবাসো না? রূপসা সেই পুরনো আহ্লাদি সুর সুরেলার ভালোই লাগে। অনেকদিন পর মনে হলো সেই পুরনো রূপসাকে পেল। বাপ্পায়ের আহ্লাদি সে কিছু বলতে নিবে তার আগে সুবা মুখ বাঁকিয়ে বলল। তুমি পচা, তাই তোমাকে কেউ ভালোবাসে না। এখন সবাই সুভাকে ভালোবাসে। বড় চাচি যান, ছোট চাচি যান, দুজনেই সুভাকে আদর করে, খাইয়ে দেয়, চুল বানিয়ে দেয়, মিষ্টি বউ পুতুল বানিয়ে দেয়, আমার সাথে পুতুল খেলে। রূপসা নাকের পাটা ফুলাই। একে তো সবাই বলে মেয়েটা তার মতো দেখতে, এখন তার অনুপস্থিতিতে সবাই কি ওকে চোখের মনি বানিয়ে রাখছে। সে চলো চলো চোখে বলল। ভালো তো, এখানে খালামণি খালুজান হৃদয় ভাইয়া আমাকে অনেক ভালোবাসে। হৃদয় ভাই আমাকে প্রতিদিন বিকালে ঘুরতে নিয়ে যায়। সামিনা বেগম আবারও শব্দ করে কেঁদে ওঠেন। রেবেকা বানু হাসলেন। তিনি বলতে নাই। সুরেলা তাকে থামিয়ে দিয়ে নিজে বলল। রূপসা, আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি, অনেক মিস করি তোমাকে, বুঝলে? এই যে কাল সকালে তোমার রিচ ভাই পুকুর থেকে ইয়া বড় কাতল মাছ ধরলো। আব্বা মাছটা ছেড়ে দিল এই বলে যে মাছের মাথা কে খাবে। এভাবেই চলছে দিনগুলো, বুঝলে? রূপসার চোখ ছলছল করলো। সে হাসে। বড় চাচা যান তাকে অনেক স্নেহ করে। বাবার ভালোবাসা না পেলেও বড় চাচা জানের জন্য সে আক্ষেপ কখনো আসেনি। সে হেসে বলল। সুর ভাবি, তোমার গলা এমন শোনাচ্ছে কেন? ভাঙা ভাঙা ঠান্ডা লেগেছে নাকি? হ্যাঁ, একটু আধটু। বউ শাশুড়ি চোখাচোখি হয়। সুরলা নজর লুকিয়ে টুকটাক রূপসার সাথে কথা বলে। শুভা মিষ্টি এসে রূপসাকে এটা ওটা বলে রাগিয়ে তোলে। রূপসা মিছে মিছে রাগ দেখি রেবেকা বানুর কাছে বিচার দেয়। রওশন স্বল্প দূরত্বে দাঁড়িয়ে হাত ঘড়িতে সময় দেখে নেয়। আরিফাকে আনতে যেতে হবে একটু পরে। সে ভেবেছে আজ বাইক নিয়ে যাবে, তবে ভয় এটাই মেয়েটা উঠবে তো তার বাইকে। পাবনার মাঝে পুরশালী খুব খুব কাশিতে দরজার দিকে তাকায়। সিনান সালেহ দাঁড়িয়ে। সিনান সালেহ এগিয়ে আসে ছোট্ট ছোট্ট পায়ে। ল্যাপটপ হতে ভেসে আসা রিনিঝিনি হাসির শব্দ কনক গহ্বরে ঢুকতেই পদযুগল থেমে যায়। সুরেলা ভাইকে দেখে ল্যাপটপ শাশুড়ি কোলে রেখে উঠে আসে। সিনান বোনের কপালে হাত রেখে তাপমাত্রা পরখ করে বলল। গা গরম, জ্বর আইব মনে হইতাছে। ওষুধ খাস নাই? খেয়েছি একটু আগেই, বসো এখানে। বলে বাহু ধরে টানে। সিনান বাধা দেয়। বসবো না রে, তুই নিজের খেয়াল রাখিস, আমি চলে যাচ্ছি এক্ষণ, আবার আসবো। এখনই চলে যাবা? সুরেলা জল চিকচিক চোখে তাকিয়ে সিনান বোনের গাল টিপে দিয়ে বলল। হ্যাঁ, আবার আসবো, একদম কাঁদবি না, রিজ ভাইয়ের কথা মতো চলবি। সুরেলা টলমল চোখে জমা ননা জল গাল বেয়ে গড়িয়ে পড়ে। সিনান ধমক দিতে নিয়েও থেমে গেল। বোনের মাথায় স্নেহের হাতটা রেখে বাড়ি সকলের উদ্দেশ্যে ভদ্রসুলভ কৌশল বিনিময় করে চলে যায়। ল্যাপটপের স্ক্রিনে ভাষা রূপসার মুখটা অনেক পূর্বেই থমথমে হয়ে এসেছে। সে আর কথা না বাড়ি কল বিচ্ছিন্ন করে দেয়। উঠোনে লোহার ড্রাম শুয়ে ধান মাড়াই করে দুই লোক। গৃহবধূ কপাল পর্যন্ত ঘোমটা টেনে মাড়াই করা ধান হতে আগাছা আলাদা করে নেয়। দ্রাম দ্রাম আর ঝনঝন শব্দে উঠোনের এক কোণা ও কোণায় ছড়িয়ে ধানের ভ্যাবসা ঘ্রাণ গৃহবধূর আনন্দ দ্বিগুণ করিয়ে দেয়। তবে তার আনন্দে ভাটা পড়ে পরাণপ্রিয় ছেলের আগমনে। একমাত্র ছেলের কালো হয়ে আসা মুখখানি দেখে মায়ের মুখে সব আনন্দ মরচে যায়। ড্রামে ধানের আটি আঘাত করার মাঝেই সমবয়সী কৃষক ছেলেকে ডাকে। শোক ঘুরে দাঁড়ালো।
ভদ্রলোক ক্ষমার্ত মুখটা ময়লা গামছে মুছে ক্লান্ত স্বরে বলে কয়ডাটি বাড়ি দে বাপজান, কাম আগাইয়াব। সন্ধ্যা নাই মাইতাছে, আন্ধারে কাম করা যায় বল? আমার পড়া আছে, সামনে পরীক্ষা। সোহাগ ঘরে চলে যায়। সোহাগের বাবা আর ডাকেন না ছেলে পড়ুক, ছেলে পড়াশোনায় কোনো ঘাটতি না থাকুক। সে আবারও অবিরাম হাত চালিয়ে কাজ করতে যায়। মায়ের কাজ শেষ হতে না হতেই আধারের হাতও চানি। এদিকে ছেলের ডাক। খিদা লাগছে, খাইতে দিবি না? সোহাগের মা পুকুর ঘাটে নাইতে যাচ্ছিলেন। ছেলে ক্ষুধা লেগেছে শুনে সব ফেলে আগে চুলা চালে। বিদ্যুৎ গায়েব হতেই মা জননী হাঁক ছাড়ল। সোহাগ বাপজান, কুপিটা জ্বালায় আনো, আন্দারে থাইকো না, মশা কামড়ায়, রক্ত শেষ কইরে দিব। বেচারা মশা মা জননী এত বড় অপবাদ সইতে না পেরে ভোবো কান্নায় ফেটে পড়ে। সোহাগকে প্রচলিত কুপি হাতে এগিয়ে আসতে দেখে জননীর সোনারাঙ্গা হাসি বাদ ভাঙ্গে। ছেলেকে কাছে বসিয়ে পিঠ দুইয়ে দেয়। স্নেহ আদর ঢেলে ছেলের প্রশংসা করে। সোহাগ মুখটাই দোনামোনা ভাব, মায়ের চোখে চোখ মেলে না। মা জননী ছেলের বড় বড় চুলে হাত বুলিয়ে আদর মিশিয়ে বলল, ও বাপজান, এত বড় চুল রাখছো কেন? বাজানি লাগে, কাল সোমবার দিন আর মিসার দিয়া চুল কাইটটা আইসো। আচ্ছা কেন জানি সোহাগ মানা করতে পারল না, মাথা কাত করে সম্মতি জানালো। ভদ্রমহিলা হাসলেন। আহা, কিছু কইবা বাপজান? কি সুন্দর ডাক! সোহাগ মুখটা কেমন বিপন্ন করে আসে। উনুনে কমলা রঙা আলোয় হলদেটে চোখটা চিকচিক করছে। মাথা উপর নিচ করে বলে, বাপজান, এত টাকা দিয়ে কি করবা? আম্মা আমার 2000 টাকা দিবি, এই শেষ। আর চামো না আম্মা, মানা করিস না, অনেক অনেক দরকার। জননীর মুখটা বিবর্ণ হয়ে আসে, তবু হাসার চেষ্টা করে বলেন, আম্মা আমি ভালো হয়ে যাবো, তুই টাকা দে, আমি আগের মতো হয়ে যাবো, তোর আগের বাপ্পা যা। বাপজান কি হইছে তোমার এমন দেখাই কেন? শোক আচমকা মাকে জড়িয়ে হামাও সুরে কেঁদে ওঠে। জননী ভয় পায় কি হলো তার বুকের মানিকে। সে উতলা হয়ে জিজ্ঞাসা করে, কি হইছে? শোক কাঁদতে কাঁদতেই বলল, আমার মাফ করে দে আম্মা, আমি অনেক ভুল কাম করেছি। তোরে আব্বারে মেলা কষ্ট দিচ্ছি। পড়াশোনার কথা কইয়ে টাকা নিয়ে বন্ধু করতেন, নেশা পানি কিনা খাইছে, তোকের ওপরে রাগ দেখাইছে। আম্মা আমার মাফ করে দে আম্মা। জননী ছেলের কানেই দিশেহারা, ছেলের কথায় অবাক হন না। সোহাগের আব্বাও সব জানেন। প্রথম প্রথম কষ্ট পেয়েছিলেন। সোহাগের আব্বা তো রাগ করে বলে দিয়েছেন ছেলেকে ত্যায্য করে দিবে, নয়তো গলা টিপে মেরে দিবে। কিন্তু ওই যে রক্তের টান পায়নি ছেলের গায়ে সামান্য টোকা দিতে। ছুটে যায় পাশের বাড়ির বাবুর কাছে। বাবুর সাথে চেয়ারম্যানের পোলা রিজার কথাবার্তা আছে, তার মাধ্যমে যদি কিছু হয়। বাবু নিরাশ করেনি, রিজার সাথে সরাসরি কথা বলার সুযোগ করে দেয়। তারপর রিজার কথা মোতাবেক তারা যেন না জানার ভান ধরেছিল। ভরসা ছিল রিজ নামক ছেলেটা তার বাপজানকে ভালো পথে ফিরিয়ে আনবে, ছেলের মনে গ্লানি জন্মাবে। তবে এত দ্রুত ফল পাবে জানা ছিল না। তিনি ছেলের মাথায় স্নেহের হাত বুলিয়ে আদর করে বলেন, বাপজান কাইন্দো না, তুমি তো ভুল বুঝবার পারছো, এই অনেক। আর ওই দিকে যাইও না, তুমি তো ওই বুড়া বুড়ির একমাত্র লাঠি। তোমার কিছু হইলে আমরা কি নিয়ে বাঁচমু? সোহাগের কান্না থামে না। সে মাকে জড়িয়ে আহজারিতে ফেটে পড়ে। নিজ করা সব অন্যায় চোখের সামনে ভাসে। অনুতাপে হৃদয় পড়ে। নিজেকে শেষ করে দেওয়ার অভিপ্রায় যাকে মনে গৃহিণী। জননী ছেলেকে নরম গলায় বোঝাতে লাগে। সোহাগ হেসকি তুলে কাঁদে আর মায়ের সব কথা মনোযোগ দিয়ে শোনে। উনুনের আগুন নিভে ধোয়া ছড়াই উঠোন জুড়ে। কামরাঙ্গা গাছের আড়লে দাঁড়িয়ে এক মাঝবয়সী লোক গামছায় গাল মুছে নেয়। নিজেকে ধাতস্থ করে খুব খুব করে কেশে নিজ উপস্থিতি জানান দিল। সোহাগ মাকে ছেড়ে এসে বাবার পায়ে লুটিয়ে পড়ে। বাবার কাছে ক্ষমা চাইতে লাগে কাঁদতে কাঁদতে। ভদ্রলোক ছেলেকে তুলে বসিয়ে দেয়। স্নেহ ভরা হাত মাথায় রেখে বলেন, 2000 টাকা দিয়া কি করবা বাপজান? সোহাগ দুই হতে মুখ ঢেকে নিল। আমি সব বিষ খাইবার চাই না, কিন্তু না খাইলে পাগল পাগল লাগে আব্বা, মনে হয় সব আগুন লাগাইতে। বইয়ে পড়ছিলাম
রিহাবে গেলে সব ঠিক হবে, সেইখানে তো টাকা লাগবে। আমি ধ্বংস হইবার চাই না আব্বা। আমি তোমাকে লোকে হাসি খুশি আমার জীবন কাটাবার চাই আব্বা। আমারে বাঁচাও আব্বা, আমারে বাঁচাও। সোহাগের মা মুখে আঁচল গুজে কাঁদেন। বাবা কাঁদতে পারে না। অলক্ষে ক্ষীণ জমা নোনা জলটুকু আধারে লুকিয়ে রাখেন। ছেলে ভরসা হয়ে বলেন, কিছু হইব না তোমার রিস, বাবার লগে কথা কইছি, হেই সব ঠিক কইরা দিব। হ্যাঁ, পারবো না আব্বা। আমি গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা সব চাকছি। সিরিঞ্জ নিছি 3টা করে। আব্বা, আমি মরে যাব, আমারে বাঁচাও। ভয়ের বীজ বপন হয়েছিল সেই যাত্রাপালায় দেখানো কিশোর ছেলেটার মৃত্যু দেখে। সেই বীজ ধীরে ধীরে অঙ্কুর গজিয়ে গাছে বর্ধিত হয়েছে। এখন যে আর নিস্তা নেই। সোহাগের মা ডুকরে কেঁদে উঠল। ছুটে এসে ছেলেকে বুকে আগলে নিয়ে জানান কিচ্ছুটি হবে না, তার বাপ জানে। শহরের বুকেও চাঁদ ফুটে। ওই তো নীলচে আদার কালো অম্বরে চাঁদ হাসছে, বাঁকা দাঁত দেখিয়ে। সেটাই চাঁদের বুড়ি দিনভর সুতো কেটে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তারকারাজি দিনভর ঘুমিয়ে রাত মিটমিটে হাসছে। মৃদুমন্দ কুয়াশা চাঁদকে ছুঁয়ে উড়ে বেড়ায়। কুয়াশার মতো তারও চাঁদ ছোঁয়ার খায়েশ জাগে, কিন্তু চাঁদ ধরা ছোঁয়ার বাইরে। কিশোরীর মন খারাপ হয় না। এখন দূরত্ব বেশ, একদিন দূরত্ব মিটে যাবে, সেও চাঁদ ছুঁয়ে দেবে। হাঁটু বুকে জড়িয়ে কিশোরী গুনগুনিয়ে গানে সুর তুলবে, তখনই ঘর থেকে কারোর ডাক ভেসে আসে। রূপসা বেলকনি থেকে সাড়া দেয়। হৃদয় ভাইয়া, আমি বারান্দায়। কিশোরকাল অতিক্রম করে সদ্য যৌবনে পা দেওয়া এক হ্যাংলা পাতলা যুবক বেলকনিতে আসে। রূপসাকে রেলিং ঘেঁষে মেঝেতে বসে থাকতে দেখে বলল, ঠান্ডা মেঝেতে বসেছো কেন রূপ? দোলনায় বসতে, লাইটটাও তো জ্বালাওনি। বলতে বলতে লাইট জ্বালাতে উদ্যত হয়, তবে রূপসার বাধায় থেমে যায়। রূপসা সেভাবেই বলে, কিছু বলবে ভাইয়া? ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম, তোমার ফোনে কেউ দিয়েছে, কোনো দুলালিকে চেয়েছে। আমি বললাম এই নামে তো এখানে কেউ নেই, রং নাম্বার। মেয়েটা কেমন চেতে উঠলো। আমি কল লাগিয়ে লাউডে দিচ্ছি, তুমি কথা বলো। হৃদয়ের কথা শেষ করতে পারল না। রূপসা খপ করে ছিনিয়ে নিল ফোনটা। নম্বর দেখতেই বুকটা ছ্যাদ করে উঠল। তার সম্মুখে মানবকে তা বুঝতে না দিয়ে ভদ্রভাবে কথা পারল। কি দরকার বেহুদা ক্যাচালের? আমি নম্বর ব্লক লিস্টে রাখছি, তুমি এখন আসতে পারো ভাইয়া। দরজাটা লাগিয়ে দিও, যেও কেমন। কেমন হড় গড়িয়ে বলল রূপসা। গলা কাঁপছে তার। শুধু গলা নয়, হাত পা পুরো অঙ্গ জুড়ে যেন ভূমিকম্প সংঘটিত হচ্ছে। হৃদযন্ত্রের ল্যাপটপ ধ্বনি যেন আরেকটু বেশি শোনা যাচ্ছে। কিঞ্চিত সন্দেহ হলো, হৃদয় পাত্তা দিল না, তবে রূপসাকে সাবধান করে দিল। বেশি রাত জেগো না রূপ, রাত জাগা ভালো না। ডার্ক সার্কেল, ব্রন আর ক্ষুধা মাত্র দেখা যায়। আর ঠান্ডা মেঝেতে বসেছ, ঠান্ডা না লেগে যায়। ঘুমিয়ে পড়ো জলদি, সকালে কিন্তু আমার সাথে মর্নিং ওয়ার্কের জন্য বেরোতে হবে। রূপসা প্রতি উত্তরে চমৎকার হেসে সম্মতি দিল। হৃদয় যেভাবে এসেছিল সেভাবেই প্রস্থান নিল। রূপসা বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে বেলকুনি দরজা থেকে ঘরে উকি দেয়। চলে গেছে হৃদয় ভাইয়া। সে বেলকুনি দরজা চাপিয়ে পূর্বের জায়গায় বসে। শুকনো ঢোক গিলে ফোন অন করে ডায়াল পেটে ঘুরে খুঁজে বের করে কাঙ্ক্ষিত নম্বরটি। নম্বরটা তো যে তার ঠোঁটস্থ, ভুলে যাবার প্রশ্নই আসে না। নিম্ন ওষ্ঠাধর কামে লাজুক হাসল। ইস, তার এত অপেক্ষা যেন আজ সার্থক হলো। এত পাগলামি বুঝি আজ পরিণাম পেল। তার অভিমান বুঝি ধন্য হলো। নিষ্ঠুর নির্দয় পাষাণ্ডটার পাথরে বুঝি রূপসা নামক ফুল ফুটেছে। খুশিতে রূপসা মনে মনে দুই তিন ধাপ কত্থক নাচ নেচে নেয়। নাম্বারটা যার নামে ফোনের তথ্য ভাণ্ডারে সংরক্ষণ করে কলের অপেক্ষায় থাকে। সিলিংবিহীন 4 চালার আধমরা টিনের ঘর। বেড়ার ফাঁকে নিচ দিয়ে হিম বাতাস গায়ের লোম জাগিয়ে দিল। ঘরের মহল উত্তেজনায় ঠাসা। চুনোপুটি থেকে শুরু করে বলমাত সবাই দাপাদাপি করছে। শান্ত বসে রমজান মিয়া, মাথায় অসংখ্য চিন্তারা কিলবিল করে। চোখের পাতায় ভয়ের বাতাস, যে বাতাসে ধাক্কা তাকে বাড়িতে যেতে আটকে দিচ্ছে। নিশ্চয়ই যে সন্ধ্যের তালিকে সে আগে বসে আছে। অবশ্য সন্দেহ করার কি আছে, সে পাঠিয়েছিল
ময়নাল নামক চামচাকে। রিজকে গত রাতে বাইরে চলে যেতে দেখে মাথায় আচানক খুন চেপে বসেছিল রমজান মিয়ার। নেশার অবস্থায় ভারী শরীরের লোভে শালার মতির ভ্রম হয় বিধায় সিংহের ডেরাই যেতে ময়নাল এক বাক্যে রাজি হয়েছে। পেছন দরজা দিয়ে নিজেই অন্দরমহলে এনেছিল। সব পরিকল্পনা মাফিক চলো মাঝখানে বাগড়া দিল রেবেকা বানু। আহত ময়নালকে তিনি রিজের কামরা থেকে টেনে এনেছিলেন। সে ভাগ্য সহজ ছিল বলে রেবেকা বানু সব ধ্যান সুরেলার ওপর ছিল। ভাই সাহেব চুপ করে আছেন যে, কিছু কর না। মন্টু ভাই হুট করে গায়েব হইল কেন? টাকা পয়সা নিয়ে ভাগছে নাকি? জৈনিক ব্যক্তির কথায় রমজান মিয়া বিরক্ত হন বটে। চোখ পাকিয়ে তাকালেই ব্যক্তি মিলিয়ে যায়। সালেউদ্দিন রমজান মিয়ার পাশে বসে চা গিলছে, আর চোখে অবশ্য রমজান মিয়ার দিকে তাকাতে ভুলছেন না। চা শেষ করে গলা খাকারি দিয়ে বলেন, মিয়া ভাই হুট কইরা কই গেল? বড় কোনো ডিল আনতে গেছে নাকি? রমজান মিয়া শানিত দৃষ্টি নিক্ষেপ করে। এমনিতেই চিন্তায় মাথা পেটে যাবার উপক্রম, তার উপর এর বকবকানি। সে একটা ঝাড়ি দিয়ে ভাবনায় বোধ হয়। সিনকে টার্গেট করা তাদের সবচেয়ে বড় ভুলের মধ্যে একটা ছিল। সে বারবার মন্টু ভাইকে নিষেধ করেছিল সিনকে টানার দরকার নেই, যেভাবে সব চলছে চলতে দাও, আমরা নিজেদের মধ্যে শক্ত ভিড় গড়ি, টিকিটুকুনো ছিঁড়তে পারবে না। কিন্তু ভদ্রলোক কানে তুলল না। তার ধারণা ছিল সিন সবের বার্তাবাহক, ওই সব খবর বার্তা রিজের কাছে পৌঁছে দিচ্ছে। কথাটা পুরোপুরি মিথ্যে নয়, আংশিক সত্য। তবে রিজের ডান হাত জামাল, রিজের সব কাজ জামাল সামলাই। কিন্তু মন্টু মিয়া এ কথা বিশ্বাস করে সিনকে সবের নাটের গুরু ভেবে বসে। তার সন্দেহ কারো হয় সাংবাদিক বেশে আসা আঙ্গুর হক সিনানের সাথে আগত লোকটার এত পিঠ দেখে মন্টু মিয়ার দিক ভ্রষ্ট হয়ে পড়ে। যাত্রাপালায় পরিচালিত অতি আবেগী এক কাহিনী প্রদর্শনীর পর তাদের ব্যবসায় ব্যাপক ধস নেমেছে। স্কুলের ছেলেপেলেরা হাতছাড়া হয়ে যাচ্ছে। অধিকাংশ কেমন দূরে সরে যাওয়ার জন্য বাহানা খুঁজছিল। মরার উপর খাড়ার ঘা হিসাবে রাতে আসা মালামালগুলো ভূতের মতো গায়েব হচ্ছে। মন্টু সিনানের উপর খেপে গিয়ে পুলিশে ধরিয়ে দেয়। এখানে ভদ্রলোক নিজের পশ্চাতে নিজেই বাঁশ ঠেলে দিল। মোপতে ফয়দা লুটতে রিজ কেক ফ্যাক্টরিতে সিল পড়ল। আড়ালে আবডালে চলা পতিতা উন্মুক্ত হয়ে রেড পড়ে যায়। আশ্চর্যের বিষয়, বেশ্যাদের পুলিশ গ্রেপ্তার করেনি, কিন্তু রাত ঘনিয়ে আসতে তাদের টিকিটাও খুঁজে পাওয়া যায়নি। ওদিকে সিনান পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে সে নাকি মিন্টু হয়ে কাজ করে। ব্যাস, পুলিশ পকেট গরম করতে তদন্ত শুরু করার হুমকি ধামকি দেয়। তাদের কাছে বিশাল অঙ্কের টাকা খরচ হয়। শালারা এক একটা জাউরা। তো সব মিলিয়ে শান্ত মন্টু মিয়া সিনানের উপর খেপেছে। একেবারে টপকে দেওয়ার চিন্তা ভাবনা তিনি বারবার বারণ করলেও শোনেননি বালের জোট। শেষমেশ বলেছিল ভিনগাঁও থেকে লোক এনে সাইজ করবে। ব্যাঞ্চত তাতেও রাজি না, নিজ হাতেই ময়লা পরিষ্কার করবে। এখন বুঝো ঠেলা, আদৌ বেঁচে আছে তো? শফিলটাও তো রিমান্ডে। কেস পুলিশের হাতে থাকলেও অনায়াসে বের করে আনা যেত। পুলিশ নাকি র্যাবের নিকট কেস হস্তান্তর করে প্যাস লাগিয়ে দিয়েছে। এখন পশ্চাতে অচলা বাস নিয়ে ঘোরাফেরা ছাড়া উপায় দেখা যাচ্ছে না। শেফালি পুপু আসুক, দেখা যাক মহিলা কি রায় শোনায়। আর বড়জনের তরফ থেকে কোনো সন্দেহ আসে তাই দেখার বিষয়ে। রমজান মিয়ার ভাবনার মাঝে মোটা গোছের ভদ্রমহিলার আগমন। তার ঘমার্ত গায়ের উটকো গন্ধে রমজান মিয়া নাক সিটকান। বেশ সময় নিয়ে কথা চলে তাদের মাঝে। এক পর্যায়ে শেফালি বানু পানের পিচকারি ফেলে টকটকে ঠোঁট নাড়িয়ে বলল, জাউরার বাচ্চা ডারে কিছু করণ যায় না। অতটা সহজ না বা রিজ RAB এর একজন সক্রিয় সদস্য এখানে গোপন তদন্তদের ভিত্তিতে ঘাঁটি গেড়েছে। আগে বুঝি নাই, এখন হারে হারে টের পাচ্ছি। ঘরের শত্রু বিভীষণ। নুমান ভাই তো প্রাণপ্রিয় ছেলের জন্য আমাদের বাস দিল, এখন উনি ধোয়া তুলসী পাতা। আও পাও কথা বাদ দিয়া কাজের কথা ক। 10 জনের কম হইব? রমজান মিয়া হাসলেন। ওরে ধরা অত সহজ না বাবু, গভীর জলের মাছ সে। ধরার জন্য ফাঁদ পাতা আবশ্যক। আগে একটু চেপে রস বাহির করে তারপর না হয়। শেফালি বেগম পান খাওয়ার রক্তিম দাঁত দেখি বললেন,
কান টানলে মাথা আইব। কান টানার জন্য হলেও মাথা অবধি তো পৌঁছাতে হবে। কি হবে বলির পাঠা? রিজের হাত কিন্তু জব্বর কালো, হাতিয়ার থাকলে অসুর বনে যায়। শেফালি বানু বিচলিত হলেন না, মুচকি হেসে সালেউদ্দিনের দিকে তাকিয়ে বলেন, আমার তোর হাত নাগাল না পাইলেও নাগাল পাইব এমন হাতেরও অভাব নাই। রমজান মিয়া বুঝতে পারে জাট্রেল মহিলার পরিকল্পনা, তবে শঙ্কিত হয়ে বলল, অত সহজ না বুবু, আমাদের সাবধানে কদম ফেলতে হবে। এদিক সেদিক হলেই গো মারা নিশ্চিত। শেফালি খ্যাট খ্যাট করে হেসে উঠল। সালেউদ্দিন অবুঝ চোখে দুজনকে দেখে যায়। আবার কি শয়তানি বুদ্ধি আটছে। মন্টু মিয়ার উদাও হওয়ার পেছনে যে তার ছেঁড়া ছেলের হাত আছে সে নিশ্চিত। ওর জেদ ধরে কি আবার ছেলের উপর ঝড় ধেয়ে আসবে? সংসারে বিমুখ হলেও বউ বাচ্চার ক্ষতি হতে দেখতে পারবে না। সিনার সাথে কথা বলতে হবে একবার। বদ্ধ কামরায় বিরতিহীন কেঁদে চলেছে শুভা। ভয়ে গায়ের লোম খুব সজাগ। অন্ধকার কামরায় একমাত্র আলোর উৎস কেরোসিনের প্রজ্বলিত নিভু নিভু কুপি। শুভা কুপির ধারে জড়সড় হয়ে বসে মায়ের অপেক্ষায় প্রহর গুনছে। কাঁদতে কাঁদতে বিড়বিড়িয়ে বড় চাচি জানে শেখানো বুলি চোখছে, লা ইলাহা লা ইলাহা। চাচি যান আরও শিখিয়েছিল, তার মনে পড়ছে না। হঠাৎ দরজা খোলার শব্দে সুবায় বিড়বিড় থেমে যায়। দরজায় চেনা কায়া দেখে ছুটে গিয়ে কোমর জড়িয়ে ধরে বলে, মাতে, আমাকে এখানে একা ফেলে কোথায় গিয়েছিলে? আমার বুঝি ভয় করে না? জানো অন্ধকার কেমন ভুতুরে শব্দে আমাকে ডাকছিল। দামিনী পোস্ত হাসে। সুবাকে টেনে কোলে বসিয়ে দেয় ঘরের ভাঙাচোরা চৌকিতে। কন্দনত মুখটা মুছিয়ে আঁচলে বাঁধা বাতাসা খুলে বলল, তোমার ক্ষুধা লেগেছে বলছিলে না, তাই মন্দির থেকে প্রসাদ এনেছি, খাও। সুবা নাক টেনে একটা বাতাসা দাঁতে চিপাই দিয়ে কটমট শব্দে গলগদ্ধকরণ করে বলল, আমাকে এখানে কেন এনেছো মাতে? এখানে ভয় লাগছে। বাবা, বড় চাচি যান, চাচা যান, ছোট চাচি যান, সুর বউ, রিজ ভাইয়া, রজুন ভাইয়া, রিফাপু, রূপ, পিচি, আমার সবার কথা মনে পড়ছে। চলো আবার ফিরে যাই। আমি, তুমি, বাবা সবাই ওখানে থাকবো। ওখানে অনেক ভালোবাসা আছে। দামিনী কুপিতে কেরোসিন ঢেলে দিতেই পুরো কামরার কোণে কোণে আলো ছড়িয়ে পড়ল। কুপির মায়াবী আলোয় সুভার সুচির মুখটা জোনাকির মতো জলজল করছে। দামিনীর মুখ বয়ে এক চিমটি পরিমাণ মলিনতা ঢেলে নিল। চোখ টিপে টিপে দুফোঁটা জল গড়িয়ে মেয়ের উদ্দেশ্যে বলল, ওরা আমাকে ও বাড়িতে যেতে দিবে না। কেন? দামিনী মেয়ের মুখটা আজলাই ভরে আদর করল। কান্নায় ভেঙে পড়ে বলল, কারণ ওরা মুসলিম, আমরা হিন্দু। ওরা খুব খারাপ, আমাকে এতদিন আটকে রেখেছিল, কিচ্ছুটি খেতে দেয়নি, জল অবধি না। মারে, আমি অনেক কষ্টে পালিয়ে এসেছি। এখন ওরা আমাকে হুমনি হয়ে খুঁজছে, পেলে একদম মেরেই ফেলবে। একমাত্র তুই আমাকে বাঁচাতে পারিস মা। সুবার চোখে মুখে বিস্ময়। এসব কি বলছো মাতে? আমার খুব ভয় করছে। তুমি বাবাকে ডাকো না, বাবা সব ঠিক করে দিবে। বলতে বলতে সুবা হড়গড়িয়ে কেঁদে দিল। দামিনী থামায় না কান্না, নিজেও কান্নার তীব্রতা বাড়িয়ে বলল, তোর বাবা সব জানে, উনিও এসবে জড়িয়ে। আর সবের মাথায় ওই রিদ জানোয়ার। ওরা আমার থেকে তোকে কেড়ে নিতে চায়, তোর সাথে ভালো মিষ্টি মিষ্টি ব্যবহার করে তোর মন থেকে আমাকে ভুলিয়ে ফেলতে চাইছে। তুইও নিশ্চয়ই আমাকে ভুলে গেছিস। আমি তোমাকে ভুলিনি মা, তবে ওরা খুব ভালো, বাবাও খুব ভালো, আমাকে আদর করে তো। সব মিথ্যে নাটক। ওই যে মহাভারতে শকুনি যেভাবে ষড়যন্ত্র রচনা করেছে তেমন। দেখেছিস তুইও ওদের চালে ফেসে আমাকে ভুল বুঝছিস। তোর সবচেয়ে আপন কে বল শুভা? তোকে আমি পেটে ধারণ করেছি, ছোট থেকে বড় করেছি, নিজে না খাইয়ে তোকে খাইয়েছি, কি না করেছি তোর জন্য। আর তুই আমাকে বিশ্বাস করছিস না, আমাকে ভুল বুঝছিস। যে বাপে খোঁজ খবর অবধি নিত না, তুই তার মেয়ে কিনা তা নিয়ে অবধি সন্দেহ করত, এখন সেই বড় হয়ে গেছে শোভা। সুবা অঝরে কাঁদে। দামিনী আরও নানান কথার জালে অতি সূক্ষ্মতার সাথে
ছোট্ট শুভাকে নিজের দিকে টেনে নেই। শুভ পুরোপুরিভাবে মায়ের নিকটে নিজেকে সঁপে দিল। দামিনী মেয়েকে আগলে নেই, বুকে জড়িয়ে চোখের জল মুছে নেয়। অধরগণে চতুরতা, পেটেরই মেয়ে হবে তার যজ্ঞের ষষ্ঠী। হুট করে আবহাওয়া বদলেছে, চাঁদের পুরি মেঘের চাদরে চাঁদ ঢেকে রেখেছে। চাঁদেরও মুখ বাঁকিয়ে খিড়কি আটকে রেখেছে। অম্বরখানা ক্ষণে ক্ষণে চোখ পাকিয়ে শাসন করছে। সে শাসনে আহ্লাদী মেঘেরা কাঁদছে। বাতাসের ধাক্কায় ঝিরিঝিরি বৃষ্টি বেলকনিতে কিশোরী গা ছুঁয়ে দিচ্ছে। ইঞ্চি দুয়েক চুলে সেই বৃষ্টি কণা কুয়াশা নাই আটকে। ফোনটা বুকে চেপে কিশোরী এখনো কলের অপেক্ষায়। অভিমানে গাল ভারী হয়ে আসছে। ইচ্ছে তো করছে নিজে কল করে দুটো কথা শুনিয়ে দিতে, কিন্তু সে দিবে না কল। সাবলামো করতে করতে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে সে। আর কত? চোখের কোণায় অভিমান চিকচিক করে, দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করে কিশোরী। আর 5 মিনিট, তারপর ফোন অফ করে ঘুমোতে যাবে। অপেক্ষা পাশের বদলে পাচা 25-এ চলে গেল। কিশোরী ধূপধাপ পা ফেলে বেলকনি থেকে রুমে আসে। কমফর্ট মুড়িয়ে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে থাকে। ক্লান্ত মস্তিষ্ক অচিরেই ঘুমের দুয়ারে কড়া নাড়ে। দরজা খুলে যাবে তখনই ভূমিকম্প সংঘটিত হয়। ছোট্ট ফোনের কম্পনে কিশোরী লাফিয়ে ওঠে। ফোন হাতে চোখ ডলে ডলে দেখে পদ্মায় যার নামটা জলজল করে। রূপসার ঘুমে ছোট ছোট হয়ে আসা আঁখি যুগল বড় হয়, তবে রিসিভ করতে সময় লাগে না। নিরাপত্তার খাতিরে রিসিভ করে সে কমফোর্টে আপাদমস্তক রেখে নিয়েছে। ওপাশ থেকে শব্দ শোনা যাচ্ছে না, তাই নিচে রিনরিনে সুরে বলল, হ্যালো, কে বলছেন? তোর নাও। রূপসা এক হাতে মুখ চেপে ধরে, অস্পষ্ট স্বরে বিড়বিড় করে, ছি ছি। কান দুটো দিয়ে যেন উষ্ণ ধোয়া বেরোয়। সে খানিকটা কর্কশ হয়ে জবাব দিল, ভদ্র ভাষায় কথা বলো। ভদ্র ভাষার দিমু। রূপসা এর যাত্রায় কান চেপে ধরল। লোকটা ভালো ভেবে এসেছিল এ যাবৎ, কিন্তু আজ একই রূপ দেখাচ্ছে, তার উচিত কল কেটে দেওয়া। কিন্তু ওই যে আবেগ। রূপসা ফোন কানে চেপে রাখলো, কথা বলে না। ফোনের ওপাশের ব্যক্তি মেজাজ খুইয়ে দিশাহারা, তবে ফুপানির আওয়াজে পাশানে মনটা নরম হয়। তবে চিংটে পড়া মেজাজ দমালো না, খ্যাক করে বলে ওঠে, মরসস মসজিদে মাইকিং লাগামু? রূপসা কষ্ট পায়। লোকটার কি বুক কাঁপে না, নাকি তার মরা বাঁচাতে কিছু যায় আসে না? আবারও কানারা ঢুকলে বেরিয়ে আসতে চাই। নাকের পাটা ফুলিয়ে বলল, মরিনি, এসে মেরে ফেলো, তারপর না হয় মাইকিং দিও। তরে মারি আর তোর বাপ ভাই আমার চিন্তা কারুক না। ভাই দুলাল, তুই 100 বছর বাইসা থাক। রূপসার রাগ অভিমান বাড়ে বই কি। সে মন খারাপের রেশ নিয়ে বলল, ফোন কেন দিয়েছ? ওপাশে ক্ষণকাল নীরবতাই ছেয়ে যায়। জবাব না খুঁজে পেয়ে বলল, ভুল হয়েছে, মাফ কর বোন, কাটলাম ফোন। মনে হলো কেউ রূপসাকে পুকুরে ছুঁড়ে ফেলেছে। আর সে সাঁতার জানে না। সে এক পল অবধি গড়াতে দিল না। আবেগ উবু করে ঢেলে দিয়ে বলল, এমন ভুল রোজ রোজ কেন হয় না চিন ভাইয়া? ফোন কাটলো না সিনান। মাছে গা এলিয়ে দেয়। গাছের ভাগ পুকুরে মেঘাচ্ছন্ন আকাশে পানে তাকিয়ে হাসি ক্ষীণকায়। 2-1 ফোঁটা বৃষ্টির পানি পতিত হয়ে ছুঁয়ে দেয় শুষ্ক অধর। শুকনো ঢোক গিলতেই ষড়যন্ত্র অদ্ভুত কৎকৎ ধ্বনি সৃষ্টি করে। ভুল তো একবারই হয়, আর সেই ভুলের মাসুল অমৃত্যু বয়ে বেড়াতে হয়। তুই ভুল করেছিস, মাসুল গুনবি। রূপসা চোখ পিটপিট করে। সে কি ভুল করলো? অবুঝ স্বরে শুধায়, চিন ভাইয়া, আমি কি করেছি এমন বলছো কেন? আলেলে চুনা বাবুটা কাঁচায় মুখে ফিতা ধুইসা দিই। ঢঙ্গি মাইয়া মানুষ, সামনে থাকলে কানের নিচে বহাইতাম, সব আজাদ ছুটাই দিতাম। খিটখিটে মেজাজের প্রেক্ষিতে রূপসা কি বলবে ভেবে পায় না। তার ছবির কথা মনে পড়ে। ছবির কথা ঠিক, এলো হাফ মেন্টাল তার ছেঁড়া। সে গাল ফুরিয়ে নিয়ে বলল, 2 মাস 13 দিন পর আমার কথা মনে পড়লো? তোকে মনেই বা পড়বে কেন, কেডা তুই? সিনানের পাল্টা প্রশ্ন। রূপসা স্বীয় বৃদ্ধাঙ্গুলির গোড়ালিতে কামড় বসায়। রাগ নিয়ন্ত্রণ করে
অভিমানী স্বরে বলল। কেউ না আমি। কল কেন দিয়েছো তাহলে? নাম্বার কোথায় পেলে?